তো দেখেন আমাদের টোটাল 51টা অর্ডার নিয়ে এই ইয়াটা তৈরি হয়েছিল। একটা অর্ডার ওমিট করা আছে, তো এখন পর্যন্ত 50টার মতো আমাদের কি আছে, অর্ডার আছে। আর এগুলার ভিতরে বিভিন্ন প্রকার বিধি উপবিধি তো আছেই। তো আমরা শেষ সময়ে ফাইনালি যেই জিনিসটা না দেখে আপনি পরীক্ষা হলে যাবেন না, এই আদেশ থেকে একটা বা দুইটা বা তিনটা, এর বেশি বাইরে যাবে না, এখান থেকেই আসবে। কিন্তু প্রশ্নটা কিভাবে করবে আপনি বুঝতে পারতেছেন কিনা, আপনার মনে থাকতেছে কিনা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আদেশ নাম্বার এক। এক নম্বর অর্ডার থেকে মূলত আমরা পড়বো মাত্র আমাদের তিনটা মাত্র জিনিস। এর আগে আমাদের আরো বেশি ছিল, এখন শেষ সময় আমরা আরো কম করে দিয়েছি, মাত্র তিনটা বিধি পড়বো। বিধির নাম্বার মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট কি বলছে আর কোন আদেশে আছে এটা মনে রাখবেন। বিধি নাম্বার মনে রাখার দরকার নাই, জাস্ট কি বলছে কোথায় আছে। তাহলে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের 8 নম্বরে আমরা কি পাইলাম, রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মামলা। এক এমসিকিউ একবার ছিল এটা, যে এটা আছে কোন আদেশে। তো 1 নম্বরে আছে, একদম সিম্পল জিনিস। 9 নম্বরে হচ্ছে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার, মানে যাকে যুক্ত করার দরকার নাই আপনি তারে অযথা যুক্ত করছেন, এরে বলে মিস জয়েন্ডার বা অপসংযোগ। নন জয়েন্ডার হচ্ছে যাকে যুক্ত করা দরকার তাকে আপনি যুক্ত করেন নাই, এটাকে বলে অসংযোগ। তো এটার মধ্যে আছে, যদি মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার হয় মামলার ফলাফল কি হবে, তাহলে মামলাতে কোনো প্রভাব পড়বে না। তবে যদি এক পা এগিয়ে আপনারা একটু প্রশ্ন করে, যে নেসেসারি পার্টি যদি কি হয়, নন জয়েন্ডার হয়, প্রয়োজনীয় পক্ষকে যদি যুক্ত করা না হয় মামলার ফলাফল কি হবে, তো মামলা বাতিলই হয়ে যাবে। তার মানে নেসেসারি পার্টিটা এখানে দেওয়া নেই। নেসেসারি পার্টি আর প্রপার পার্টি দুই রকমের পক্ষ থাকে। যেমন ধরেন যে আপনি দখল উদ্ধার মামলা করছেন, এখন যার বিরুদ্ধে করছেন সে সম্পত্তিটা আরেকজনকে ভাড়া দিয়ে রাখছে, এখন ওই ভাড়াটিয়া হচ্ছে প্রপার পার্টি, তারে পক্ষ করা না করা একই কথা, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। কিন্তু যে জবরদখলকারী তাকে তো পক্ষ করতেই হবে। তো এই জন্য যদি নেসেসারি পার্টি হয় অবশ্যই অবশ্যই মামলাটা বাতিল হবে, যদি আপনার কি হয়ে যায়, নন জয়েন্ডার হয়ে যায়। আর জেনারেল ভাবে মিস জয়েন্ডার আর নন জয়েন্ডারে মামলার উপর কোনো প্রভাব পড়ে না। 10 নম্বর হচ্ছে আমরা কি করতে পারবো, কোনো একটা পক্ষকে স্ট্রাইক আউট করতে পারবো। এই ইংরেজি শব্দটা মনে রাখবেন, যারা ক্রিকেট খেলা দেখেন তাদের তো মনে থাকবেই যে স্ট্রাইক করা মানে কি হচ্ছে, যে একটা জিনিস মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া। তো স্ট্রাইক আউট করা অথবা অ্যাড করা পার্টি, বাদী বিবাদী যুক্ত করা, কাউকে বাদ দেওয়া, প্রতিস্থাপন করা, এগুলো 110-এর অধীনে করা হয়, বাদী বিবাদী যুক্ত করা। তাহলে এই প্রথম আদেশ থেকে এই তিনটা জিনিস পড়বেন: রিপ্রেজেন্টেটিভ স্যুট, নন জয়েন্ডার যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার, আর একটা হচ্ছে আমাদের বাদী বিবাদী যুক্ত করা, প্রতিস্থাপন করা। এরপরে দেখেন 2 নম্বর যে আদেশটা আছে, এইটার থেকে পরীক্ষা আসার মতো কিছুই নেই, মামলা তৈরি করা। জাস্ট বেসিক সিম্পলটা কথা বলে, যেমন আমরা আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি প্রবলে দেখেছি কি, যে যা চাবেন টোটাল জিনিসটা চাইতে হবে, আপনি যদি না চান পরে দাবি করতে পারবেন না। তো আদেশ নাম্বার 2-এ জাস্ট এটাই বলে, এর বাইরে আর কিছুই নেই। 3 নম্বরটা আমাদের আপনার ভিতরে একটাও মনে রাখার দরকার নাই। সিম্পলি আমরা জানি কি, দেওয়ানি মামলা হয় আপনি নিজে পরিচালনা করতে পারেন, নিজে না থাকলে এজেন্ট নিয়োগ করতে পারেন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে। আর আপনি ওকালতনামা দিয়ে আপনি অ্যাডভোকেট নিয়োগ করতে পারেন। ওই তিনটা কথাই বলা আছে, আর কিছুই নেই। এরপরে 4 নম্বরের মধ্যে মামলা দায়ের ভিতরে কিছুই নেই, প্রমাণ ভিতরে থেকে আপনার মুখস্থ করারও কিছুই নেই, যে মোকদ্দমাটা কিভাবে দায়ের হয়। তো এটা আমরা সবাই জানি, যে একটা আরজি দাখিলের মধ্যে একটা মোকদ্দমা দায়ের হয়। আর একটা কথা বলা আছে, যে যতজন বিবাদী থাকবে তত কপি কি করতে হবে, আমাদেরকে আরজির কপি সেখানে সাবমিট করে মামলাটা দায়ের করতে হবে। এই সিম্পল জিনিসটা, তো ভিতরে আর অত কিছুই নেই। এখন সমন জারি, এই সমন জারি থেকে প্রশ্ন আসতে পারে কিছুটা, যদি আমরা বলি একটু জটিল ধরনের প্রশ্ন, যে সমন জারি আসলে কিভাবে হবে। তো এটা আমাদের ওয়ার্ডার নাম্বার 5-এ আসছে, এটা মনে রাখবেন। তো সমন সবসময় দেওয়ানি সমন গুলা 2 কপিতে হবে, এটা মনে রাখবেন। এটা আসতে পারে যে সমন কয় কপিতে হয়, সমনে কার স্বাক্ষর থাকবে। তাহলে সমনে আদালতের সিল থাকবে, বিচারক অথবা আদালতের অফিসার সেরেস্তাদারেরও থাকতে পারে। কিন্তু ফৌজদারি সমনে দেখবেন যে সবসময় বিচারকের স্বাক্ষর, আদালতের সিল থাকে। কিন্তু দেওয়ানির ক্ষেত্রে একটা অপশন দেওয়া আছে, চাইলে সেরেস্তাদারের স্বাক্ষরেও সমন ইস্যু হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হইলো সমনের বেসিক জিনিস। আর 5 নম্বরে বলতেছে যে একটা আদালত কি করতে পারে, আপনাকে 2 কারণে সমন দিতে পারে। একটা হচ্ছে নর্মাল মামলা হইলে আপনারা বলবে যে আপনি কি বলতে চান, আপনার বিরুদ্ধে একটা কি আসছে,
কমপ্লেইনার্স, আপনি কি বলতে চান, ইস্যুটা কি, আপনাদের মধ্যে বিরোধটা কি। তাহলে ইস্যু গঠনের জন্য সমন আসতে পারে। আরেকটা হইতে পারে যে আপনার ইস্যু গঠনের টাইম নেই, আপনার বিরুদ্ধে মামলা আসছে, আমরা ফাইনালি ডিসপোজ অফ করে দিলাম, আপনি আসেন। সহজ কথা হচ্ছে এটা। কিসে, যেমন অর্ডার 37-এ আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় সামারি ট্রায়ালের মতো হয়, ওইখানে আপনারা কি করা হয়, জাস্ট বলা হয় যে আপনি আসেন, আপনার বিরুদ্ধে আমরা প্রসিডিংটা কি করে দিচ্ছি, শেষ করছি, ফাইনালি ডিসপোজ অফ করতেছি। এখন এমসিকিউ থাকতে পারে জি যে সমন গুলো ইস্যু করা হয় কি কি কারণে ইস্যু হইতে পারে, সেটেলিং অফ ইস্যু অথবা ফাইনাল ডিসপোজাল, ইস্যু গঠন করার জন্য অথবা হইতে পারে চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য। সমনটা আপনার পরিবারের কোন সদস্যকে দেওয়া যাইতে পারে, তাহলে দেওয়ানি সেমন যদি হয় বয়স্ক আপনার যে কোনো ব্যক্তিকে দেওয়া যাইতে পারে, আর ফৌজদারি হইলে পুরুষকে দেওয়া যাইতে পারে, বয়স্ক পুরুষকে। আর দেওয়ানি সেমন যদি বাড়ির যারা কাজের লোক আছে এদেরকে দিলে কি হবে না, এরা পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত হবে না, এই কথাটুকু একটু মনে রাখবেন। সত্রতে বলে যদি আপনি সমনটা না নেন অথবা আপনাকে যদি না পাওয়া যায় তাহলে সমনটা কি করা যাবে, তাহলে আপনার বাড়ির সামনে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আপনি থাকেন সে তার সামনে আটকিয়ে দেওয়া যাবে। এরপরে 19-এর বিটা একটু মনে রাখবেন যে আদালত কি করতে পারে, এই যে জারি কারকের মাধ্যমে যে সমনগুলা জারি হচ্ছে এর এডিশন হিসাবে রেজিস্টার্ড ডাকযোগে সমন পাঠানোর নির্দেশ দিতে পারে, যেটা বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রতিটা মামলায় বাস্তবে দুইভাবে সমন জারি হয়, একটা হচ্ছে জারি কারকের মাধ্যমে, আরেকটা হচ্ছে রেজিস্টার্ড ডাকে। এই জন্য মামলা দায়ের করার সময় আপনাকে এডি সহ খাম জমা করতে হয়, যাবতীয় নাম ঠিকানা লিখে। এরপরে 20 নাম্বারটা একটু মনে রাখবেন যে বিকল্প সমন জারি, যদি এই উপরের নিয়মগুলা দিয়ে আমরা সমনটা জারি করতে না পারি তাহলে কিভাবে করব। আপনাকে 4টা অপশন দিতে পারে যে বিকল্প সমন জারি নিচের পদ্ধতি কোনটা, তো 3টা পদ্ধতি বলা আছে, একটা হচ্ছে আদালত চত্বরে কি করব, আমরা সমনের একটা কপি দিয়ে দিব, এরপরে ব্যক্তিকে সর্বশেষ যেই জায়গায় দেখা গেছে সেখানে একটা দিয়ে দিব, আর একটা স্থানীয় পত্রিকায় ওই সমনটার একটা কি করে দিব, বিজ্ঞাপন দিয়ে দিব। এই 3টা করলে আদালত যদি সন্তুষ্ট হয় আদালত ধরে নিবে যে কি বিকল্প হিসাবে সমনটা জারি হয়ে গেছে। তাহলে এই সমনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আসে যে লিখিত জবাব দাখিলের কতদিনের মধ্যে সমন জারি হবে, সরি, আরজি দাখিলের কতদিনের মধ্যে সমন জারি হবে। তো এখানে কথা হচ্ছে যে 5 কর্মদিবসের, আপনি যদি যথাযথভাবে মামলাটা দায়ের করেন তাহলে 5 কর্মদিবসের মধ্যে সমনটা জারি হবে, জারি না হইলে এটা পেশাগত যেমন অসদাচরণ আছে মিসকন্ডাক্ট হিসাবে পরিগণিত হবে। তাহলে এই 5 দিনের কথা একটু মনে রাখবেন সমনের ক্ষেত্রে, যে জবাব দাখিল আপনি যদি মামলাটা যথাযথভাবে দায়ের করতে পারেন দায়েরের 5 কর্মদিবসের মধ্যে সমন জারি হবে। এরপরে চলে আসি আমরা সরাসরি আমাদের 6 নম্বরে প্লিডিং বা হেতুবাদ। এটা থেকে জাস্ট আপনি মোটামুটি 4টার মতো আমাদের রুলস আছে। শুধু প্লিডিং এ কি অন্তর্ভুক্ত করে, যিনি বাদী তার আর্জি, যিনি বিবাদী তার লিখিত জবাব, দুটা জিনিসই প্লিডিং এর অন্তর্ভুক্ত। এটা 1 নাম্বার। এরপরে আপনার এই ক্ষেত্রে 16 আর 17 রুলসটা একটু মনে রাখতে হবে। তাহলে অর্ডার নাম্বার 6 আপনার রুল নাম্বার 16 এটা একটু আপনাকে মনে রাখতে হবে যে আমরা কি করতে পারি, প্লিডিং কর্তন করতে পারি, স্ট্রাইক আউট করতে পারি। প্লিডিং কর্তন মানে হচ্ছে বাদী আপনি যে আরজি সাবমিট করলেন, আপনি বিবাদীর লিখিত জবাব আপনাকে কর্তন করবেন, আর বিবাদী আপনার আরজিটাকে কর্তন করবে। এর মেইন কারণ হচ্ছে দেখবেন দেওয়ানি মামলার আরজিতে লেখা থাকে যে এই লোকটা ভণ্ড প্রতারক, সে এলাকায় দাফর দিয়ে বেটায়, নানা প্রকার 2 নাম্বারই করে, এইরকম কথাবার্তা কিন্তু লেখা থাকে। এখন বিবাদী চাইলে আগে বলতে পারে যে ভাই আপনার জবাব আমি পরে দিব, আপনি আগে এই কথাগুলা কর্তন করেন। কারণ আমরা কি জানি দেওয়ানি মামলায় ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক না, ব্যক্তি ভালো না মন্দ সেটা দেখার বিষয় না, তো অযথা আপনি এই আরজির মধ্যে এইসব লেখার কোনো কারণ নাই, এগুলো আপনি কর্তন করেন, এইরকম সে অবজেকশন আগে জানাইতে পারে। তো এইটা হচ্ছে আমাদের 16। তো এইখানে আমাদের 5টা শব্দ ব্যবহার করা আছে, এইগুলো দিয়ে এমসিকিউ অলরেডি হয়ে যায় যে কোন শব্দগুলা থাকলে আপনার প্লিডিংটা কর্তনের আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, আর একটা হচ্ছে যে আপনার কুৎসাজনক জিনিস, আননেসেসারি জিনিস, স্ক্যান্ডালাস জিনিস, প্রেজুডিস যার কারণে, এমন শব্দ লিখছেন যার কারণে কি হবে, বিচারটা ক্ষতিগ্রস্ত হবে, ইমব্রেসাস এবং ডিলে। এই 5টা শব্দ প্রয়োজনে কয়েকবার লিখেন, এটা দিয়ে দেওয়া থাকে, বাংলাটা চাইলে 1-2 বার লিখতে পারেন। তাহলে এই 16 নাম্বারটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে মুখস্থ রাখবেন।
এরপরে যেটা হচ্ছে যে 17, আপনার নিজের আর্জি আপনি নিজে সংশোধন করবেন, নিজের লিখিত জবাব নিজে সংশোধন করবেন, ভুলভ্রান্তি হইতে পারে, দাবিয়াত করতে পারেন, তো এটা করবেন আপনি 17-এর অধীনে। সময়সীমা কতদিন? সময়সীমা আদালত যতদিন বলবে ততদিন, আর না হইলে 14 দিন। তাহলে সময়সীমা হচ্ছে আদালত যতদিন দিবে ততদিন, আর না হইলে ম্যাক্সিমাম সময় হচ্ছে 14 দিন। তাহলে এই কয়টাই পড়বেন যথেষ্ট। এরপরে যদি আমরা দেখি ওয়ার্ডার নাম্বার আমাদের 7, এটা হচ্ছে আমাদের প্লেইন বা আরজি। এটার ক্ষেত্রে মূল জিনিস যেটা, তিনটা মাত্র বিধি পড়লেই যথেষ্ট। একটা হচ্ছে রিটার্ন অফ প্লেন্ট, আরজি ফেরত। কততে হয়? 10-এর অধীনে। কেন ফেরত দিবে? নানা প্রকার কারণ হইতে পারে, তার এখতিয়ার না থাকতে পারে, মামলাতে নানা প্রকার কিছু হইতে পারে, আদালত ফেরত দিল, অর্থাৎ সে গ্রহণই করলো না। তো এর বিরুদ্ধে প্রতিকার কি? এর বিরুদ্ধে দুইটা প্রতিকার, চাইলে আপনি নতুন মামলা দায়ের করেন অথবা আপনি আপিল দায়ের করেন। আর 11-তে 4টা কারণ বলা আছে, যে এই 4টা কারণে একটা মামলা আরজি কি হইতে পারে? খারিজ হইতে পারে। আর মামলা খারিজ এটা হবে কি? ডিম ডিক্রি। 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে মামলাতে যদি কজ অফ অ্যাকশন না থাকে। 2 নম্বরে হচ্ছে যদি সুট ভ্যালুটা প্রপারলি না করেন। 3 নম্বরে হচ্ছে ওই ভ্যালুর অনুযায়ী যদি আপনি কোর্ট ফি না দেন। আর 4 নম্বরে হচ্ছে কোনো আইন দ্বারা যদি মামলাটা বাড়িত হয়। তো আপনাকে আদালত এইখানে যে সুট ভ্যালু ঠিক হয় নাই, এটাকে আপনাকে একটা সময়সীমা দিবে, বলবে যে আপনি কি করেন, এই সুট ভ্যালুটা ঠিক করেন এতদিনের মধ্যে। যদি সময়সীমা না দেয়, তাহলে আমরা ধরে নিব যে 21 দিন আছে সময়সীমা, এই 21 দিনের মধ্যে সুট ভ্যালু ঠিক করে সেই অনুযায়ী কোর্ট ফি সাবমিট করতে হবে। নাইলে আপনার মামলাটা কি হবে? ওয়ার্ডার 7 রুল 11-এ খারিজ হবে। যেটা একটা ডিম ডিক্রি, তাহলে ডিম ডিক্রি হলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আমরা আপিল দায়ের করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা 10, 11 খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর ওই 13টা স্পেশালি বলতেছে, যদি আপনার কি হয়, এই আর্জিটা খারিজ হয়। ওয়ার্ডার 7 রুল 11-এ 13 বলতেছে যে কোনো সমস্যা নাই, আপনি চাইলে নতুন করে মামলা দায়ের করতে পারবেন যদি তামাদিটা বিদ্যমান থাকে, এই ধারা কোনো বাধা হবে না। তাহলে আমরা 10, 11 আর 13 এই তিনটা জিনিস একসাথে পড়ে নিব। রিটেন স্টেটমেন্ট আদেশ হলো 8। জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে 30 দিন সময় পাবেন। আর অতিরিক্ত সময় চাইলে ম্যাক্সিমাম 38 দিন বাড়াইতে পারে। তবে কখনোই আপনি যেদিন থেকে আপনার কাছে আপনি নোটিশ পাইলেন ওইটা থেকে 60 দিনের বেশি হবে না। তাহলে লিখিত জবাবের নর্মাল সময় 30 দিন, পরে চাইলে 2 দিন, 4 দিন, 5 দিন করে ম্যাক্সিমাম 38 দিন বাড়াইতে পারে। তবে কখনোই 60 দিনের বেশি হবে না। এরপরে চলে আসেন 9 নাম্বার আদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার একটু যত্ন দিয়ে পড়বেন, এটা থেকে একটা এমসিকিউ থাকতে পারে। এটাতে সর্বপ্রথম যে জিনিসটা বলতেছে, যদি সমনটা আপনার আপনি জারি করাইছেন কিন্তু সেটা যথাযথভাবে জারি না হয়ে ফেরত চলে আসছে, তো এখন আপনাকে অবশ্যই অবশ্যই 1 মাসের মধ্যে নতুন সমন জারির জন্য আবেদনটা করতে হবে। 1 মান্থ, এইটা একটু মনে রাখবেন। 1 মান্থ। আপনার পুরাতন বই থাকলে 3 বছর লেখা আছে, এটা 3 মাস লেখা আছে, এটাকে কেটে 1 মাস করে দেন। এরপরে যেটা হচ্ছে যে 8 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি মামলার শুনানির দিন আপনি কি করেন, না থাকেন, বাদী নিজেই উপস্থিত না হয়। যদি আপনি উপস্থিত না হন, মামলা আপনি করছেন, আপনি উপস্থিত নাই, আর শুধু ডিপেন্ডেন্ট আসছে, ডিপেন্ডেন্ট আসে, সে স্বীকার করে নাই, সে কোনো কিছু অ্যাকসেপ্ট করে নাই, তাহলে আপনার মামলাটা কি হবে? খারিজ হবে। আর এই ক্ষেত্রে বলতেছে, যদি আপনার মামলা একবার খারিজ হয়, নয় বলতেছে যে আপনার কি হবে না, আপনার আপনি আর নতুন করে মামলা দায়ের করতে পারবেন না। যেহেতু আপনার দোষেই মামলাটা খারিজ হয়েছে, আপনি মামলা দায়ের করতে পারবেন না, আপনি সেটের সাইডে দরখাস্ত দিতে পারবেন। এখন সেটের সাইডের যে দরখাস্ত, নর্মালি আমরা তামাদি আইনে আজকে কি দেখেছি, 163 দেখেছি, নর্মাল ক্ষেত্রে উপযুক্ত কারণ দেখাবো, 30 দিনের মধ্যে আমরা কি করব? আবেদন করব, এটা তামাদি আইন অনুযায়ী। কিন্তু আমাদের সিটিসিতে সংশোধনে বলতেছে যে উপযুক্ত কারণের দরকার নাই। 9-এ বলতেছে যে আপনি সরাসরি কি করতে পারবেন? সেটে সাইড করতে পারবেন, তবে 1,000 টাকা কস্ট দিতে হবে, 1,000 টাকা খরচ পড়বে। তবে 30 দিনের মধ্যে করতে হবে, এই বিধিতে শুধু একবারই করতে পারবেন, এটা মনে রাখবেন। এরপরে ধরেন যে আপনি ছিলেন না, এক্সপার্টে ডিগ্রি হয়ে গেছে। যদি আপনি না থাকার কারণে এক্সপার্টে ডিগ্রি হয়ে যায়, ওই ডিগ্রিটা নর্মাল আমরা কি জানি, 163-র পরে 164-তে আমাদের এনে দেখবেন এক্সপার্টে ডিগ্রির বিরুদ্ধে উপযুক্ত কারণ দেখায় আপনি 30 দিনে আবেদন করতে পারেন। 13-এ বলতেছে যে এত কারণ দেখানো কারণ নাই, আপনি 3,000 টাকা কস্ট খরচ করেন, 3,000 টাকা দেন, সরাসরি কি হবে? ওইটা রদ হবে। তবে 30 দিনে আবেদন করতে হবে, আর এই বিধির অধীনে শুধুমাত্র একবারই আপনি এরকম রদ করতে পারবেন।
তাহলে এখানে দুইটা কষ্টের কথা বলা আছে, এটা মনে রাখবেন, 1,000 আর একটা হচ্ছে 3,000। 3,000 হচ্ছে কি ডিগ্রি এক্সপার্টে, আর 1,000 হচ্ছে যে আপনার মামলা খারিজ। এরপরে দেখেন যে 11, 12, 13, এই তিনটা দরকার নেই, আপনি বাদ দেন, কোনো কাজের না। এরপরে আপনি চলে যান যে আমরা যদি দেখি সেটা হচ্ছে 14 নাম্বারটা। 14 নাম্বার থেকে শুধু দুইটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে ইস্যু যেগুলা গঠিত হয় এগুলাকে কর্তন করা যায়, সংশোধন করা যায়, প্রতিস্থাপন করা যায়। তাহলে বিধি আমাদের 5-এর অধীনে আমরা ইস্যু কর্তন করতে পারি। আর 8 বলতেছে যেটা, সেটা হচ্ছে যে 120 দিনে, মানে ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু করতে হবে। এই 120 দিনটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা বলা আছে যে সেটা হচ্ছে যে যে দিন থেকে বিবাদী লিখিত জবাব সাবমিট করলো সেই দিন, অথবা যেই দিন থেকে প্রথম শুনানি হইলো, যেটা পরে হবে, সেটা থেকে 15 দিনের মধ্যে কি হবে, ইস্যু গঠন করতে হবে। তাহলে আরেকটা আমরা সময়সীমা পাইলাম, যেদিন লিখিত জবাব সাবমিট হইলো সেই দিন থেকে 15 দিনের মধ্যে কি করতে হবে, ইস্যু গঠনটা করতে হবে। যদিও বাস্তবের নিয়ম একটাও মানা হয় না, তো জাস্ট আইনি আছে, আমরা ওই জন্য পড়তেছি। এরপরে 16 নাম্বারে চলে যাবেন, শুধু একটাই মনে রাখবেন, সেটা হচ্ছে যদি সাক্ষী আদালতে সমন দেওয়ার পরে উপস্থিত না হয়, তারে গ্রেপ্তার করা যাবে, তার সম্পত্তি অ্যাটাচ করা যাবে, আর তাকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এই 500 টাকাটা গুরুত্বপূর্ণ, এটা জিজ্ঞেস করে এর আগেও আসছিল। এরপরে চলে আসি অ্যাডজর্নমেন্ট বা মুলতবি। তো দেখেন, নর্মাল মুলতবি আপনি দুইটা ভাগে ভাগ করে মুখস্থ রাখবেন, একটা হচ্ছে চূড়ান্ত শুনানি বা পিএস স্তর পর্যন্ত, আর একটা হচ্ছে পিএস স্তরের পরে। চূড়ান্ত শুনানি শুরু হওয়ার আগে নর্মালি কোনো খরচা ছাড়াই 6 বার মুলতবি করা যাবে। এরপরে বাদী পক্ষ চাইলে 3 বার, বিবাদী পক্ষ চাইলে 3 বার, তারা কি করতে পারবে, সময় নিতে পারবে। তবে এক পক্ষ অপর পক্ষকে 200 থেকে 1,000, যেই টাকাটা আদালত ঠিক করে দিবে ওইটা পরিশোধ করতে হবে। 200 থেকে 1,000, বাদী সময় নিলে বিবাদী টাকা পাবে, বিবাদী সময় নিলে বাদী পাবে। ম্যাক্সিমাম হচ্ছে 3 বার। এখন চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেল। নর্মাল নিয়ম হচ্ছে চূড়ান্ত শুনানিতে কি হবে না, কোনো প্রকার হবে না, মুলতবি হবে না। তবে ন্যায় বিচারের সাথে আদালত চাইলে বাদীকে 3 বার দিতে পারে, বিবাদীকে 3 বার দিতে পারে। উভয় ক্ষেত্রেই আমাদের 200 থেকে 1,000 টাকা কস্ট আরোপ করতে পারে। এরপরে বলতেছে যদি বাদী বিবাদী দুইজনই এসে আদালতের কাছে সময় চায় আর আদালত যদি কস্ট আরোপ করে, তাহলে ওই টাকাটা সরকার পাবে। তাহলে বাদী বিবাদী দুইজনই যদি সময় চায়, তাহলে আদালত যদি কস্ট আরোপ করে ওই টাকাটা সরকার পাবে, এটা একটু মনে রাখবেন। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য জাস্ট এই কয়েকটা জিনিস শেখা মুলতবি থেকে, এটাই গুরুত্বপূর্ণ। তবে আরেকটা যদি আমরা দেখতে চাই, এই যে আরেকটা জিনিস আছে, যেমন আপনাকে যে টাকাটা পরিশোধ করার জন্য বললো, আপনি যদি ওই সময় পরিশোধ না করেন, যদি আপনি বাদী হন, তাইলে আপনার মামলা কি হবে, খারিজ হবে। বিবাদী হইলে এক্সপার্টে চলে যাবে। এখন এরকম যদি মামলা খারিজ হয় অথবা একতরফা চলে যায়, তখন আপনি ওইটাকে রদ করতে পারবেন। রদের জন্য আপনাকে 2,000 টাকা দিয়ে কস্ট আরোপ করা হবে। এইটা একটু মনে রাখবেন। এই যে টাকা পরিশোধ করার জন্য আপনাকে সময়সীমা দিল, আপনি পরিশোধ করেন নাই, তো আপনি না করার কারণে একতরফা নিষ্পত্তি হইলো অথবা খারিজ হইলো। আপনি চাচ্ছেন ওইটাকে আবার রিভাইভ করবেন বা সেট এসাইডের দরখাস্ত দিবেন। বলতেছে আপনি কি করবেন, 2,000 টাকা পরিশোধ করেন, তাইলে এটা সেট এসাইড হবে। এইখানে একটা অ্যামাউন্ট আছে 2,000, এটা মনে রাখবেন। এরপরে চলে আসি আমরা, আমাদের ক্ষেত্রে কি হইলো, আমাদের মামলার হিয়ারিংটা শুরু হয়ে গেল, আমরা সাক্ষীদেরকে কি করব, এক্সামিন করব। এই যে 18 নাম্বার আমাদের আদেশ, 18তে মোটামুটি অনেকগুলা কথা বলা আছে। প্রথমেই হচ্ছে যে আদালত কি করতে পারবে, 16 বলতেছে আদালত চাইলে পূর্ব থেকেও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রাখতে পারে। যেমন আমরা ফৌজদারি ক্ষেত্রে কমিশন ইস্যু করায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যায়, দেওয়ানির ক্ষেত্রেও আপনি চাইলে রুল 16-র অধীনে যদি অ্যাপ্লিকেশন দেন, দেওয়ানি মামলার যে সাক্ষীরা আছে এদের আগে থেকেই সাক্ষ্য গ্রহণ করে রাখতে পারবেন। এরপরে যেটা বলতেছে 17 বলতেছে আদালত কি করতে পারে, যেই কোনো সময় যে কোনো সাক্ষীকে রিকল, পুনরায় ডাকতে পারে, যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারে। 18 বলতেছে যে দেওয়ানি মামলায়ও আদালত কি করতে পারে, সরেজমিনে গিয়ে বিরোধীয় বিষয়টা, বিরোধীয় বস্তুটা কি করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, ইন্সপেকশন করতে পারে। টাইম টেবিল ফর কমপ্লিটিং দ্য হিয়ারিং, 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ করতে হবে, 120 দিন। তাহলে ইস্যু গঠন থেকেও ছিল 120 দিন, চূড়ান্ত শুনানিও হচ্ছে 120 দিন। তবে এগুলো সবগুলা কর্মদিবস, কিন্তু মনে রাখবেন 120 কর্মদিবস।
এরপরে এখানে একটা দেওয়ানি আদালত বা দেওয়ানি বিচারক তার আদালতে কয়টা মামলা চূড়ান্ত শুনানি স্তরে রাখবেন, এটার একটা টাইম লিমিট দেওয়া আছে। বলতেছে যে একজন বিচারক প্রতিদিন 5টার বেশি মামলা চূড়ান্ত শুনানি অবস্থায় শুনবেন না, ম্যাক্সিমাম 5টা। আর তার আদালতে 100টার বেশি মামলা চূড়ান্ত শুনানি অবস্থায় রাখবেন না। 100টা থেকে কমতে কমতে যখন 70টা আসবে তখন আবার নতুন করে মামলাগুলা চূড়ান্ত শুনানি স্তরে নেওয়া শুরু করবেন। এইটা বারবারই আসে, মনে রাখবেন। তাহলে 5টার বেশি মামলা শুনবেন না, 100টার বেশি আনবেন না, 70টা পর্যন্ত আসলে নতুন করে আবার নিয়ে আসবেন। এরপরে 19-এর মধ্যে জাস্ট এতটুকু মনে রাখবেন যে আদালত কি করতে পারে, এফিডেভিটের মাধ্যমে একটা ফ্যাক্ট বা কোনো একটা জিনিস প্রমাণ করার, সাবমিট করার আদেশ দিতে পারেন। এরপরে চলে আসি আমরা জাজমেন্ট এবং ডিক্রি 20 নম্বর অর্ডারে। জাজমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে আদালত কি করবে, চূড়ান্ত শুনানি যে দিন থেকে শুনানি শেষে কি হলো, ফাইনাল আর্গুমেন্ট হইলো, অর্থাৎ যাবতীয় কর্মকাণ্ড শেষ হইলো, সেদিন থেকে 7 কর্মদিবসের মধ্যে জাজমেন্ট দিবেন। এই 7 দিন মনে রাখবো। আর এই 7 দিনের পরবর্তী 7 দিনে ডিক্রি প্রদান করবেন। তাহলে আগে দিবেন জাজমেন্ট, জাজমেন্টটা দেওয়ার 7 দিনের পরে উনি ডিক্রি প্রদান করবেন। আর ডিক্রিতে জাজমেন্টের তারিখে থাকবে, 7 দিন পরে দিলেও ডিক্রিতে জাজমেন্টের তারিখটাই থাকবে। এতটুকু মনে রাখবেন। এরপরে চলে আসি সবচেয়ে বড় যে আদেশটা আছে আমাদের, আদেশ নাম্বার 21, এক্সিকিউশন অফ ডিক্রি। তবে কাজের জিনিসগুলো আমরা বলতেছি, বাকিগুলা বাদ দেন। সর্ব অবস্থায় টাকার মামলা ছাড়া বাকি মামলার জন্য আপনাকে কি করতে হবে, লিখিত আকারে জারির আবেদন করতে হবে। শুধু টাকার মামলায় যদি আদালতে বিবাদী যদি জাজমেন্ট ডেটার উল্লেখ থাকে তাহলে মৌখিক অ্যাপ্লিকেশন করলেই চলে। আর না হলে 11 বলতেছে সর্বাবস্থায় লিখিত জারির আবেদন করতে হবে। 22 নম্বর বলতেছে যে কখন আমাদেরকে ডিক্রি জারি করার সময় দরখাস্ত দিতে হয়। 3টা কারণ বলা আছে। একটা হচ্ছে যে 2 বছরের পরে যদি আপনি ডিক্রি জারির আবেদন করেন। 2 নম্বর হচ্ছে যদি আপনি জাজমেন্ট ডেটারের এলআর এর কাছে জারির আবেদন করেন, অর্থাৎ জাজমেন্ট ডেটার মারা গেছে, এখন তার উত্তরাধিকারীরা বা এলআর আছে, এদের বিরুদ্ধে জারি করাচ্ছেন। তাহলে যদি একদিন পরেও যদি ডিক্রি জারি করেন, আপনাকে কি করতে হবে, তাদেরকে নোটিশ দিতে হবে। আর যদি রেসিপ্রোকাল ডিক্রি হয়, রেসিপ্রোকাল মানে হচ্ছে বাংলাদেশের বাইরে আশেপাশের কান্ট্রি গুলার ক্ষেত্রে যদি ডিক্রি বাংলাদেশে জারি করাইতে চান তাহলে নোটিশ দিতে হবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে টাইম ফর সেল। ডিক্রি জারিতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করার আগে নিলামের একটা নোটিশ দিতে হয়। যদি আমাদের মুভেবল প্রপার্টি হয় বলতেছে যে 15 দিনের নোটিশ দিলেই চলবে। আর যদি ইমুভেবল প্রপার্টি হয় তাহলে 30 দিনের নোটিশ দিতে হবে। তবে যার সম্পত্তি বিক্রি হবে তার যদি আপত্তি না থাকে তাহলে নোটিশ দেওয়া ছাড়াই বিক্রি করা যাবে। এখন কেউ যদি নিলামে সম্পত্তি ক্রয় করতে চায় তাহলে নিলামের যে দাম ওই দামের 25% টাকা দিয়ে নিলামে অংশগ্রহণ করতে হবে। আর বাকি টাকাটা 15 কর্মদিবসের মধ্যে তাকে প্রেরণ করতে হবে, পরিশোধ করতে হবে। তো এগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসে যে কত পার্সেন্ট টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, নিলামে অংশগ্রহণ করতে হবে। বাকি টাকা কত দিনে দিতে হবে, 15 দিনে আপনাকে দিতে হবে। এখন কেউ যদি চায় নিলামটা সে কি করবে, সেটে সাইড করবে, তাহলে তাকে কি করতে হবে। তো তাহলে বলতেছে যে নিলামে যে পরিমাণ টাকা উল্লেখ আছে বা যত টাকায় সম্পত্তিটা নিলাম হয়েছে ওই টাকাটা, এবং সাথে যিনি নতুন ক্রেতা যিনি সাবমিট করলেন তার জন্য 5% টাকা এডিশনাল যোগ করতে হবে। তাহলে নিলাম রদ করার জন্য নিলামে উল্লেখিত টাকা প্লাস এডিশনাল 5% যুক্ত করে আবেদন করতে হবে। তবে অন্য কেউ চাইলে যদি কোনো প্রকার প্রতারণা ঘটে অথবা অনিয়ম ঘটে এই গ্রাউন্ডেও নিলাম বাতিলের আবেদনটা করতে পারবে। আদালত 94 ধারার অধীনে সেল সার্টিফিকেট ইস্যু করবে, যাকে আমরা বয়নামা বলি। এইটা একটু মনে রাখবেন যে বয়নামা জিনিসটা কি। আদালতের মাধ্যমে সম্পত্তি বিক্রি হইলে যে সার্টিফিকেট আমরা পাই ওইটাকে বয়নামা বলে। বয়নামা আর বায়নামা কিন্তু পৃথক জিনিস, মনে রাখবেন। বায়নামা আমরা জমির ক্ষেত্রে পাই। 97 বলতেছে যদি কি করা হয়, ডিক্রি হোল্ডারকে অথবা নতুন ক্রেতাকে যদি আপনি সম্পত্তির দখলে বাধা দেন, যদি আপনি জাজমেন্ট ডেটার হন কোনো কারণ ছাড়াই, আপনারে 30 দিন পর্যন্ত দেওয়ানি আদালতে কি করা যাবে, আপনারে আটক রাখা যাবে। এই 30 দিন সময়টা গুরুত্বপূর্ণ। এটাই জাস্ট। তাহলে এই যে লম্বা চড়া আদেশ থেকে এই কয়টাই হচ্ছে এর মেরুদণ্ড। এই কয়টা যদি আপনার মুখস্থ থাকে, এর বাইরে আর এমন কিছু নাই যেটা আপনি কি করেন না, জানেন না। এরপরে চলে আসি, ব্যক্তি যদি মারা যায়, তার যদি বিবাহ হয়, দেউলিয়া হইলে মামলা বাতিল হবে কিনা। বলতেছে কজ অফ অ্যাকশন যদি কি থাকে, জীবিত থাকে, মামলা বাতিল হবে না, তার এলাটা যুক্ত হবে।
এরপরে যদি আমরা চলে যাই, আমরা 23 নাম্বার যেটা বললাম যে উইথড্র এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা সমঝোতার কথাটা বললাম। আর 26টা হচ্ছে আমাদের কমিশন। তো এই যে 26টা কমিশনে অনেক কথা বলা আছে, একটু ডিটেইলে পড়াটা ভালো, কমিশনটা গুরুত্বপূর্ণ। আপনার যদি সুযোগ থাকে একটু ডিটেইলে পড়বেন যে আসলে কোন কারণে আদালত কি করতেছে। এই যে একজন এক্সামিন অফ উইটনেস, সাক্ষীকে কি কি কারণে কমিশনটা ইস্যু করা হয়, সাক্ষী কেন আদালতে আসতে পারবে না, তার কারণটা কি? সে অসুস্থ হইতে পারে, সে অক্ষম হইতে পারে, অতিবৃদ্ধ হইতে পারে, এটা হচ্ছে কারণ। আর কার কার জন্য, যে কেউ আছে আদালতের এখতিয়ার ত্যাগ করতে পারে, এখতিয়ারের বাইরে থাকতে পারে, উপস্থিত হইতে পারবে না, এরকম হইতে পারে, এই কারণে সাক্ষীকে এক্সামিন করার জন্য কমিশন ইস্যু করা যায়। এরপরে যেটা, সেটা হচ্ছে যে লোকাল ইনভেস্টিগেশন করার জন্য, তবে ম্যাক্সিমাম যে রিপোর্টটা 3 মাসের মধ্যে দিবে, এটা জাস্ট মনে রাখবেন। আর কোনো প্রকার হিসাব এক্সামিন করার জন্য এটাও 3 মাসের মধ্যে রিপোর্ট দিবে। আর সম্পত্তি পার্টিশন করার জন্য এটাও 3 মাসের মধ্যে কি করবে, রিপোর্ট দিবে। তবে গুরুত্বপূর্ণ আরেকটা 16টা মনে রাখবেন বিধি, যে কমিশনের ক্ষমতাটা কি, এই যে কমিশন ইস্যু করা হবে তাদের কি ক্ষমতা। 3টা ক্ষমতা স্পেশালি বলা আছে। একটা হচ্ছে যে বাদী বিবাদী সাক্ষী এদেরকে কি করতে পারবে, প্রশ্ন করতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে, দলিল পত্রগুলো দেখতে পারবে, এবং সম্পত্তিতে যে কোনো সময় প্রবেশ করতে পারবে। এই 3টা হচ্ছে তাদের স্পেশাল ক্ষমতা। এরপরে জাস্ট আপনি কি করবেন, 32-এর হেডিংটা মনে রাখবেন যে নাবালক এবং পাগলের জন্য আমাদের 32 নম্বর অর্ডার আছে। মূল কাহিনীটা হচ্ছে এরা মামলা করতে পারে না, এদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। মামলা করতে হলে নেক্সট ফ্রেন্ড করবে, বিবাদী বানাইতে হলে নেক্সট ফ্রেন্ডকে বানাইতে হবে। এইটা হচ্ছে মূল জিনিস। আর যে নিঃস্ব ব্যক্তি বা গরিব ব্যক্তি যার সম্পত্তি 5,000 টাকা পর্যন্ত, তারে আমরা প্রপার বলি, নিঃস্ব বলি, গরিব বলি। জাস্ট এতটুকু মনে রাখবেন। এরপরে 35-এ চলে যাবেন, ইন্টারপ্লিডার সুট। 36-এ স্পেশাল কেস, 37-এ সামারি ট্রায়াল, 38-এ টা গুরুত্বপূর্ণ। 38-এ আছে যে রায়ের পূর্বেই সম্পত্তি অ্যাটাচ করা, ব্যক্তিকে গ্রেপ্তার করানো। ভিতর থেকে একটা শাস্তির কথা উল্লেখ করা আছে, যদি 50 টাকা পর্যন্ত হয় ওই যে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি যদি মূল্য হয় সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত কারাবাস করা যায়। ওই সময়টা একটু ভিতর থেকে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে ইনজাংশনটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু সময় দিয়ে পড়বেন। এখানে বাদ দেওয়ার মতো কিছুই নেই, তবে মূল জিনিসটা জাস্ট আমরা বলে দিতে পারি যাতে আপনার একটু মনে থাকে। আপনি আদালতে ইনজাংশনটা কেন করবেন? যদি দেখা যায় যে বিবাদীয় সম্পত্তিটা নষ্ট হবে, ধ্বংস হবে, অপসারণ হবে, কোনো প্রকার ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাইলে একটা গ্রাউন্ড হইতে পারে। অথবা বিবাদী যদি হুমকি ধমকি দেয় যে সে কি করবে, সম্পত্তি অবসান করবে, বিক্রি করে দিবে, এই 2টা গ্রাউন্ডে যে কোনো একটা গ্রাউন্ড। অথবা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা চুক্তি কি করার জন্য, ভঙ্গ রোধ করার জন্য আমরা নিষেধাজ্ঞার আবেদন করতে পারি। যে কোনো একটা চুক্তি ভঙ্গ রোধ করার জন্য নিষেধাজ্ঞার আবেদনটা করতে পারি। জেনারেল নিয়ম 3-এ বলতেছে যেটা, যে আসলে কি করতে হবে, আমরা যদি ইনজাংশন যদি চাই, অপর পক্ষকে নোটিশ দিতে হবে। টেম্পোরারি ইনজাংশন অপর পক্ষকে নোটিশ দেওয়া ছাড়া জেনারেলি কি করা হয় না, গ্রহণ করা হয় না। তবে আমাদের এই 5-এর যুক্ত করে বলতেছে যে টেম্পোরারি ইনজাংশন হোক আর অ্যাড ইন্টারাম ইনজাংশন হোক, উভয় প্রকার ক্ষেত্রে যদি সরকারের বিপক্ষে তো শোনা ছাড়া দেওয়া যাবেই না, প্রাইভেট পার্টির পক্ষে দেওয়া যাইতে পারে। যদি দেখা যায় যে ইনজাংশন না দেওয়া হইলে এত ক্ষতি হবে যে মামলা করার কোনো মানেই হয় না, তাহলে আদালত দিতে পারে। উম, কোন পর্যন্ত? বিবাদী আদালতে উপস্থিত হওয়া পর্যন্ত। উপস্থিত হইলে 7 দিনের মধ্যে ডিসাইড করে নিবে যে এইটা চলবে কি চলবে না। এই যে আমরা যে শুনানিটা বলতেছি, এটা চলবে কি চলবে না। জাস্ট 1 মিনিট একটু।
তো আমাদের ওয়ার্ডার নাম্বার 39, এই যে নিষেধাজ্ঞাটা গুরুত্বপূর্ণ, আবারও বলবো ভালো করে যত্ন সহকারে এটা পড়বেনই পড়বেন, এটা বাদ দিতে পারবেন না। মূল কারণটা হচ্ছে সম্পত্তি যদি ধ্বংস হয়, নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এই গ্রাউন্ডে ইনজাংশন চাইতে পারেন, অথবা যদি বিবাদী আপনারা হুমকি ধমকি দেয়। আর একটা কারণ হচ্ছে যে কোনো চুক্তি রোধ করার জন্য ইনজাংশন আমরা চাইতে পারি। জেনারেল নিয়ম হচ্ছে অপরপক্ষকে নোটিশ দিতে হবে, না হলে কোনো ইনজাংশন গৃহীত হবে না। তবে পরবর্তীতে নিয়ম যুক্ত করে বলতেছে আমরা এড ইন্টারাম স্ট্যাটাসকো বজায় রাখার জন্য একটা ইনজাংশন চাইতে পারি মামলা দায়ের করার সাথে সাথে, বিবাদী আদালতে উপস্থিত হওয়া পর্যন্ত। তো ওই রকম ক্ষেত্রে বলতেছে সরকারের বিপক্ষে তো ইনজাংশন দেওয়া যাবে না, তবে প্রাইভেট পার্টির বিপক্ষে দেওয়া যাবে, উনি আদালতে আসা পর্যন্ত। আদালতে আসলে 7 কর্মদিবসের মধ্যে ডিসাইড করতে হবে যে এটা কি হবে, তাকে নোটিশ দিতে হবে। এখন যদি আপনি ইনজাংশনটা নিচ্ছেন, নোটিশটা দিচ্ছেন, নোটিশটা জারি হয় নাই বা জারি হয়েছে সে আসে নাই, তো এই রকম নোটিশটা পরবর্তী 7 দিনে অবশ্যই অবশ্যই কি করতে হবে, এটাকে জারি আবার করাইতে হবে। আর যদি আমরা দেখি এই যে ইনজাংশন, যেটা চুক্তিভঙ্গের ইনজাংশন যেটা আছে, যে বারবার করে এটা যদি আদালত দেওয়ার পরেও কেউ ভঙ্গ করে, তাইলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত তারে কারাগারে রাখা যাবে। এই 6 মাসটা একটু মনে রাখবেন, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আমরা দেখি আমাদের জন্য এখানে যেটা হচ্ছে যে ইন্টারলোকুটরি ওয়ার্ডার, কোনো কিছু বিক্রি করার জন্য আদেশ দিতে পারে, আর কোনো কিছু আটক রাখার জন্য, কোনো কিছু সংরক্ষণ করার জন্য, কোনো কিছু পর্যবেক্ষণ করার জন্য আদালত কি করতে পারে, ইন্টারলোকুটরি আদেশ দিতে পারে। জাস্ট এইটুকুই গুরুত্বপূর্ণ। এরপরে রিসিভারটা আমরা জাস্ট 40টা মনে রাখবো। আর রিসিভারের মধ্যে কাকে রিসিভার, রিসিভারের দায়িত্বটা কি, ওইখানে কয়েকটা কথা বলা আছে। যদি এমসিকিউ আসে, আসলে তার দায়িত্ব অথবা কাকে নিয়োগ করা যাবে এটা থেকে আসতে পারে। এই ডিউটিটা কি আছে এটা একটু আপনি একটু দেখে নিবেন। তার মানে 40 নম্বরের যে রিসিভার আছে, 4-5টার মতো কথা বলা আছে, একটু স্মরণ করার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আপিল, সর্বশেষ আপিলটা। তো আপিল থেকে বেশি কিছু পড়বেন না, সরাসরি চলে যাবেন 12 আপিল পর্যায়ে মুলতবি সম্ভব কিনা। কথা হচ্ছে যে হ্যাঁ, আপিল পর্যায়েও মুলতবি সম্ভব, তবে আদালত এখানে কস্ট আরোপ করবে। 3বারের কথা বলা আছে, যে 3বার তো আপনাকে কস্ট আরোপ করবে না, 3বারের পরে কস্ট আরোপ করবে 200 থেকে 1000 টাকা হইতে পারে। এরপরে যেটা হচ্ছে যে রিঅ্যাডমিশন ফর আপিল, ডিসমিসাল ফর ডিফল্ট, একটা কারণে আপিল করছিলেন, আপনি আসেন নাই, ওই জন্য ডিসমিস হয়ে গেছে, এটাকে আপনি কি করতে পারেন, অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে রিভাইভটা আপনি করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে উপযুক্ত কারণ দেখাইতে হবে, নানা প্রকার কিছু আছে। তো এই জন্য পরে বলতেছে যে না, আপনি ডাইরেক্ট যদি কি করেন এফিডেভিট সহকারে, এখানে কিন্তু টাকার পরিমাণটা উল্লেখ করা নাই, এটাই একটা জিনিস, যে ডাইরেক্ট করতে পারেন, তবে আপনাকে এফিডেভিট সাবমিট করতে হবে। পাশাপাশি আদালত যেই কস্টটা আরোপ করবে, আদালতের নিজের ইচ্ছা কত আরোপ করবে, সেইটা দিলে সরাসরি কি হবে, ওই আপনার উপযুক্ত কারণ দেখানোর দরকার নাই, আপনার যেটা খারিজ হয়েছিল সেটা আবার রিভাইভ হবে। এরপরে ধরেন যে আপনি একবার শুনানি হয়ে গেছে, যে কোনো কারণবশত আপনি ছিলেন না, আপনি রি হিয়ারিং যদি করতে চান, তাহলে আপনি যদি রি হিয়ারিং যদি করতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন। তো 21 হচ্ছে নর্মালি আমরা কি জানি 30 দিনের সময় পাবেন, উপযুক্ত কারণ দেখাইতে হবে। তো 21 যুক্ত করেও দিয়ে বলতেছে যে আপনি যদি 3000 টাকা পরিশোধ করেন, তাইলে আর আপনাকে উপযুক্ত কারণ দেখানোর দরকার নাই, যেটা একবার হিয়ারিং হয়ে গেছে সেটা পুনরায় শুনানি করতে পারবেন, তবে অ্যামাউন্টটা হচ্ছে 3000 টাকা। এটা একটু মনে রাখবেন। আর 23 বলতেছে আপিল আদালতও কি করতে পারে, মামলা রিমান্ড করতে পারে, যেটা 107 সেকশনে আমরা দেখেছি, ওই জিনিসটাই বলা আছে। আপিল ফ্রম অর্ডারের ক্ষেত্রে জাস্ট 23টার কথাটা মনে রাখবেন, এর চাইতে আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। গরিবের আপিল, উনি এতটুকুই যথেষ্ট যে নিঃস্ব ব্যক্তি কত ধারার অধীনে কি করবে, আপিল করবে। তো এটা হচ্ছে 44 আদেশের অধীনে। 45টার মধ্যে একটাই গুরুত্বপূর্ণ, যে সুপ্রিম কোর্টের আদেশগুলো কিভাবে কার্যকর হয়। তাহলে সুপ্রিম কোর্টের আদেশ সর্বপ্রথম আসবে হাইকোর্টে, হাইকোর্ট থেকে আসবে মামলাটা যে আদালতে দায়ের হয়েছিল, এইভাবে একটা আদেশ কার্যকর হবে। রেফারেন্সের ক্ষেত্রে সেকশনটা মনে রাখবেন 113, আর আমাদের আদেশ হচ্ছে 46। আর 47 আমাদের রিভিউ আছে, মনে রাখবেন 114 হচ্ছে আমাদের সেকশন। অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ জাজমেন্ট, এইটা আপনি কি কারণে করতে পারেন, ওই 3টা কারণ, যেখানে আপিল আপনি করেন নাই রিভিউ করেন, অথবা আপিল নাই রিভিউ করেন, অথবা স্মল কোজেস কোর্টের রেফারেন্স। আর যেটা হচ্ছে আপনার যদি আপিলটা যদি কি হয়, রিজেক্ট হয়, আপিল করার সুযোগ নেই, রিভিশন দায়ের করতে পারবেন। আর যদি আপিলটা গৃহীত হয়, অপরপক্ষ আপিল করতে পারবে। এই হচ্ছে টোটাল আমাদের, যদি বলি এই আদেশগুলার ব্যাপারে গুরুত্বপূর্ণ, এটা না দেখে আপনি যাবেন না।